গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন ইন এডুকেশন, অর্থাৎ ক্লাসরুম কমিউনিকেশন। তো কমিউনিকেশন এই ওয়ার্ডটা, যেটাকে আমরা বাংলায় যোগাযোগ বলে থাকি, সেখানে আমরা দেখে থাকি যে হয় দুজন ব্যক্তি অথবা দুজনের অধিক ব্যক্তি তারা কি করছে, তাদের মধ্যে কিছু ভাবের আদান প্রদান ঘটাচ্ছে, এবং এই যে আদান প্রদান হচ্ছে তাতে তাদের মধ্যে যে তথ্য বিনিময় ঘটছে, এই তথ্য বিনিময়ের মধ্যে দিয়ে তারা একটা সমতায় পৌঁছে যাচ্ছে। তাদের মধ্যে যে ইমব্যালেন্স ছিল, অর্থাৎ একজন জানতো আর একজন তথ্য সম্বন্ধে তার জানা ছিল না, এই দুজনের মধ্যে যখন আদান প্রদান হচ্ছে তখন দেখা যাচ্ছে যে জানতো না সে তথ্যটাকে জানছে, এবং দুজনের মধ্যে একটা ভারসাম্যতা বা সমতা তৈরি হচ্ছে। এইভাবে তাদের মধ্যে একটা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং অফ আইডিয়াস, আন্ডারস্ট্যান্ডিং অফ থটস অ্যান্ড অ্যাকশনস, এগুলো তাদের মধ্যে আসছে। এবার আসি, কমিউনিকেশন এই শব্দটা কোথা থেকে এলো। যদি আমরা এর উৎস খুঁজতে চাই, তাহলে কমিউনিকেশন শব্দটা আসছে আমাদের ল্যাটিন শব্দ কমিউনিস থেকে। অর্থাৎ এই কমিউনিস ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে কমন, মানে সাধারণ বা জেনারেল। এই সাধারণ বা জেনারেল এই শব্দ থেকে বা এই অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাক্ট অফ শেয়ারিং অফ আইডিয়াস, অ্যাক্ট অফ শেয়ারিং অফ কমননেস ইন আইডিয়াস। কমননেস মানে প্রত্যেকের মধ্যে যখন একই চিন্তা ভাবনা কাজ করে তখনই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। হয়তো কোনো ব্যক্তি বা শিক্ষক, ধরলাম, সে যখন শিক্ষার্থীদের সাথে ক্লাসরুমে ইন্টারঅ্যাকশন করছে, এই ইন্টারঅ্যাকশনের পর বা ইন্টারঅ্যাকশনের মধ্যে যদি তাদের মধ্যে কোনো দ্বিমত তৈরি হয়, তাহলে কমিউনিকেশন কিছুটা ব্যাহত হয়, কারণ তাদের মধ্যে সমতা আসে না, এবং তাদের মধ্যে যে শেয়ারিং অফ কমননেস, সেই কমন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, এইটা কিন্তু তাদের মধ্যে আসতে বাধাপ্রাপ্ত হয়। তাহলে বলতে পারি কমিউনিকেশন সাকসেসফুল হচ্ছে না। আবার এরকম হতে পারে যার মাধ্যম দিয়ে কমিউনিকেশন হচ্ছে সেই মাধ্যমটার কোনো অসুবিধা বা বাধাপ্রাপ্ত হয়েছে, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রেও আমরা শেয়ারিং অফ কমননেস বা শেয়ারিং অফ কমন আইডিয়াস, এটাও কিন্তু আমাদের বাধাপ্রাপ্ত হয়। এডগার ডেল, তিনি বলেছিলেন কমিউনিকেশন সম্বন্ধে একটা সংজ্ঞা দিয়েছিলেন যে কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য শেয়ারিং অফ আইডিয়াস অ্যান্ড ফিলিং ইন আ মুড অফ মিউচুয়ালিটি। ইন এ মুড অফ মিউচুয়ালিটি মানে হলো এখানে মিউচুয়াল, অর্থাৎ সামনাসামনি যদি আমরা দুই ব্যক্তিকে ধরে নিই, তাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, সেটাকেই কিন্তু আমরা ডিফাইন করেছি। শুধু জানবো না যে তথ্যই বিনিময় হয়, আমরা জানবো তথ্যর পাশাপাশি তাদের মধ্যে কিন্তু ভাবের আদান প্রদান ঘটে, এবং এইভাবে তাদের মধ্যে অনুভূতিরও আদান প্রদান ঘটে। একই অনুভূতি সম্পন্ন ব্যক্তিরা তবেই কিন্তু যোগাযোগ করতে পারে। ধরো তুমি কারোর সাথে কথা বলছো, অথচ ব্যক্তি চাইছে না তোমার সাথে কথা বলতে বা তোমার কথা শুনতে, তাহলে কিন্তু কমিউনিকেশন তোমার সাথে তার হবে না। সুতরাং কমিউনিকেশনে একজনকে লিসেনার থাকতে হবে আর একজনকে স্পিকার থাকতে হবে, একজন শ্রোতা আর একজন হবে বক্তা। যিনি বক্তা হিসেবে কাজ করবেন, তার কথা যেন শ্রোতা শোনেন এবং মন দিয়ে শোনেন, সেটার দিকে নজর রাখতে হবে। এবং কমিউনিকেশন হতে গেলে
ব্যক্তিদেরকে বা ব্যক্তিদের মধ্যে যে কোনো মানে দুই ব্যক্তির মধ্যে প্রত্যেককেই তার শ্রোতা হিসেবে এবং বক্তা হিসেবে উভয় ক্যারেক্টারটা থাকতে হবে। কারণ আমরা দেখি যে কমিউনিকেশন প্রসেসে সে একজন স্পিকার, আবার অপরদিকে সে একজন লিসেনার। যখন অন্য ব্যক্তি কথা বলছেন সে হয়ে যাচ্ছে তখন শ্রোতা, যখন শ্রোতার বিপরীতে সে কথা বলছে তখন সে হয়ে যাচ্ছে বক্তা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি লিসেনিং এবং স্পিকিং এই দুটো ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু কমিউনিকেশনে প্রয়োজন। ঠিক এইভাবে যদি আমরা ক্লাসরুমে আসি কমিউনিকেশনের জন্য, তো এই ক্লাসরুমের ক্ষেত্রে শিক্ষক যদি কেবলমাত্র একটানা কথা বলতেই থাকে শিক্ষার্থীদের, তাহলে তিনি কিন্তু কেবলমাত্র স্পিকারের ভূমিকাই নিয়েছেন, লিসেনার কিন্তু নন। কিন্তু কমিউনিকেশন কি বলছে? যে ব্যক্তি কমিউনিকেট করবে তিনি একবার লিসেনার, একবার হবেন স্পিকার। সুতরাং তাকে সুযোগ দিতে হবে শিক্ষার্থীকে কথা বলবার এবং তার শুনবার। তাহলে সে একজন লিসেনার হিসেবে কাজ করবেন এবং লিসেনার হিসেবে তার অনেক কথাই শুনবার আছে, যেটা শিক্ষার্থীরা তাকে বলবেন। এবং শিক্ষার্থীরা যখন তাকে বলবে তখন সে যেন খুব মনোযোগ সহকারে প্রত্যেক শিক্ষার্থীর কথা সে যেন শোনে, তবেই কিন্তু সে তার প্রশ্নের, যে শিক্ষার্থী প্রশ্ন করছে তার ঠিক ঠিক উত্তর বা জবাব দিতে পারবে। তাই যে কমিউনিকেট করছে শিক্ষক তাকে একজন গুড লিসেনার হতে হবে প্রথম, এবং তার সাথে সাথে গুড স্পিকারও হতে হবে। এর পাশাপাশি আরো যে দুটো আমাদের গুণ বা কোয়ালিটি শিক্ষকের থাকা উচিত বলতে পারি, সেটা হলো রিডিং আর রাইটিং। প্রথমত শিক্ষার্থীরা কি লিখছে বা কি ভাবছে সেটা রিড করা, তার চিন্তা ভাবনাকে রিড করা, এবং যেটা লিখেছে সেই লেখার বস্তুকে পড়ে দেখা। তৃতীয়ত হচ্ছে রাইটিং। সে যখন কোনো কিছু লিখবে সে তার শিক্ষার্থীর খাতাতে লিখতে পারে, অথবা বোর্ডে লিখতে পারে, অথবা অন্য কোনো তার নিজের খাতায় লিখতে পারে। যে কথা সে লিখবে যেখানেই লিখুক না কেন সেটা যেন স্পষ্টভাবে তার শিক্ষার্থীর কাছে তার বার্তাকে পৌঁছে দিতে পারে পরিষ্কারভাবে এবং ত্রুটিহীনভাবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি চারটে গুণ বা চারটে কোয়ালিটি বা মোড আমাদের লাগে কমিউনিকেশন প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে শ্রেণীকক্ষের মধ্যে। চারটে কি কি? প্রথম হচ্ছে লিসেনিং, নেক্সট সেকেন্ড ওয়ান ইজ স্পিকিং, থার্ড ওয়ান ইজ রিডিং, and the fourth one is writing. ক্লিয়ার? দেখো এই পর্যন্ত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ওকে, তাহলে আমরা কনসেপ্ট অফ কমিউনিকেশন আমরা যেটা আমাদের আলোচনার ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। সো আমি ব্রিফলি বলছি, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং or exchanging experiences, information, ideas and opinions, sentiments, thoughts, feelings between the source of communication and receiver through some mutually agreeable or known media. That media might be verbal media or non-verbal media. তাহলে আমরা সবসময় যে কথার মাধ্যম দিয়েই যোগাযোগ করি তা কিন্তু নয়, আমরা কথা না বলেও অনেক কিছুই কিন্তু আমরা অপর ব্যক্তিকে পৌঁছে দিই, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এবার আসি, এই কমিউনিকেশন প্রসেসটা হতে গেলে আমাদের কি কি উপাদান বা কম্পোনেন্টস লাগে, কমিউনিকেশন প্রসেসটা কি, এবং কমিউনিকেশন প্রসেস হতে গেলে আমরা কি কি জিনিসকে ব্যবহার করি। ফার্স্ট অফ অল আমরা নোট ডাউন করব, কমিউনিকেশন ইজ আ টু ওয়ে প্রসেস। কেউ বলতে পারবে কমিউনিকেশন কেন টু ওয়ে প্রসেস?
দ্বিমুখী প্রক্রিয়া। কারণ ম্যাম তার এক পাশে থাকে প্রেরক আর অন্য পাশে থাকে গ্রাহক। তার মানে দুজন ব্যক্তিকে অবশ্যই থাকতে হবে, একজন ব্যক্তির হ্যাঁ। দ্বারা কখনোই কমিউনিকেশন ঘটবে না। তাহলে এটা হচ্ছে টু ওয়ে প্রসেস, একজন যখন বলবে অপরজন শুনবে, এইভাবে কিন্তু কমিউনিকেশন এগোতে থাকবে। এবার যে বলছেন, যাদেরকে বলছেন, সেই যাদেরকে বলছে শ্রোতা বা যারা গ্রহণ করছে গ্রাহক, তারা একজন থাকতে পারে, একজনের অধিক থাকতে পারে, কিন্তু দুজন ব্যক্তির মধ্যেই কিন্তু কমিউনিকেশনটা ঘটবে। সো ইট ইজ আ টু ওয়ে প্রসেস ইনভলভিং দ্য ইন্টারাকশন বিটুইন টু অর মোর পার্সনস। ওকে, এবং আমরা জানবো ইট ইজ আ সাইক্লিক্যাল প্রসেস, চক্রাকার পদ্ধতিতে যোগাযোগ ঘটে থাকে। কেন বলতে পারি চক্রাকার? ইট ইজ আ সাইক্লিক্যাল প্রসেস, কমিউনিকেশন একটা সাইক্লিক্যাল প্রসেস, কখনো থেমে যায় না। যদি আমরা বলে থাকি টু ওয়ে প্রসেস, সুতরাং হ্যাঁ বলো সুপর্ণা, কিছু বলবে কেন আমরা কমিউনিকেশন? হ্যাঁ বলো। ম্যাম কারণ দুজন ব্যক্তি শ্রোতা আর বক্তার কাজ করে, তো যখন একজন শ্রোতা মানে শ্রোতা কখনো বক্তা হয় আবার কখনো শ্রোতা হয়। দেখো দেখো যখন তোমাদের ধরো দুজনকে আমি ধরে নিলাম, সপ্তমী তোমার সাথে যোগাযোগ করছে। এবার সপ্তমী কালকে রাত্রে এসএমএস করেছে যে সুপর্ণা কালকে কি ক্লাস হবে? তো সুপর্ণা তুমি তখন তাকে ফিডব্যাক দিচ্ছ যে হবে। তো কখন হবে টাইমটা তুমি তখন তাকে লিখে দিচ্ছ। এবার ও তখন তোমাকে আবার লিখছে যে ওকে থ্যাংক ইউ। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা কিন্তু যেমন টু ওয়ে প্রসেস বলছি, তেমনি যখন সপ্তমী সুপর্ণাকে এসএমএসটা করলো, তখন সুপর্ণা বাধ্য হলো বা সুপর্ণা চাইলো যে সপ্তমীকে অ্যান্সারটা দিতে বা রেসপন্ড করতে। এই রেসপন্সটা কিন্তু বা ফিডব্যাক যখন সপ্তমীর কাছে পৌঁছলো, সপ্তমী সেটাকে আবার সুপর্ণার কাছে ওকে বা থ্যাংক ইউ বলে লিখে দিল। এইভাবে আমরা যখন আমার এসএমএস কাউকে দিলাম এবং সে যখন ফিডব্যাকটা দিল, তার কাছেই ফিরে গেল, এবং সেই ফিডব্যাকটা পাওয়ার পর সপ্তমী আবার হয়তো সুপর্ণাকে বলল যে ওকে থ্যাংক ইউ। তার মানে দেখা যাচ্ছে এই সুপর্ণা কিন্তু আবার ওকে বলতে পারে যে ওকে গুড নাইট বা থ্যাংক ইউ, সেটা কিন্তু ঘটতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যে দিচ্ছে তার কাছে এসএমএস কিন্তু বা বার্তা কিন্তু আবার পৌঁছে যাচ্ছে একটা অন্য রূপে। একটা জিনিস ধরে রাখবো, সপ্তমী যে ল্যাঙ্গুয়েজে বা যে ভাবে যে এসএমএসটা দিয়েছে সুপর্ণাকে, সুপর্ণা কিন্তু একেবারে সেই ডিটো এসএমএস কি সপ্তমীকে দিয়েছে, নাকি তার মধ্যে কিছু পার্থক্য ঘটেছে? পার্থক্য হয়েছে। তার মানে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস সাইক্লিক্যাল প্রসেস, এবং প্রত্যেক সময়েই এসএমএস বা মেসেজ কিন্তু পাল্টে যায়। যে বার্তা সপ্তমী সুপর্ণাকে দিল, ঠিক সেম ল্যাঙ্গুয়েজ বা সেম বার্তা কিন্তু সুপর্ণা সপ্তমীকে দিল না। তার মধ্যে দুজনের মধ্যে কিন্তু বার্তার আদান প্রদানের মধ্যে তাদের ভাষা, তাদের রূপ বদলে যাচ্ছে। আসলে আমাদের ধারণা থাকতো বা ধারণা আছে অনেকের ক্ষেত্রে যে কমিউনিকেশন একটা প্রসেস যেখানে ল্যাঙ্গুয়েজের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাই কি? আমরা সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করি কি না? এমনও হতে পারে যদি আমরা সামনাসামনি থাকি, কেউ হয়তো টেলিফোনের এপারে ওপারে নয়, আমরা যদি সামনাসামনি থাকি, ফিজিক্যালি আমরা যদি পাশাপাশি বা সামনাসামনি থাকি, তখন আমরা অনেক ক্ষেত্রেই না কথা বলে, না ভাষা ব্যবহার করে, হয়তো কেউ হয়তো জিজ্ঞাসা করলো কোনো শব্দ করে, কোনো প্রশ্ন করলো, তার উত্তরটা সে কিন্তু ভাষায় বা কোনো শব্দে ব্যবহার না করে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা তার অন্য যে বলেছে সেই প্রেরকের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আমাদের কমিউনিকেশনের যে প্রেরক পাঠালো যেভাবে তার বার্তা,
সেইভাবেই কিন্তু বার্তা যে পৌঁছে যাবে তার কাছে তা কিন্তু নয়, এর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হবে, কিন্তু তার কাছে পৌঁছবে কেন? এই প্রসেসটা সাইক্লিক্যাল বলে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন প্রসেস ইজ আ টু-ওয়ে প্রসেস and it is a cyclical process as because feedback is involved in this process. ফিডব্যাক আমরা খুব ভালো করে এটা মনে রাখবো, যদি কখনো কোনো জায়গায় উপাদান হিসেবে কমিউনিকেশন লিখতে বলে কোন কোন উপাদান, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র ওই কে দিচ্ছে মানে যে হচ্ছে আমার সেন্ডার তার কথা বললাম, কি দিচ্ছে মানে হচ্ছে কন্টেন্ট অফ দ্য এসএমএস বা কন্টেন্ট অফ দ্য মেসেজ, কিভাবে দিচ্ছে that is the media or medium of communication, and the last one is receiver. এই চারটে উপাদান লিখেই কিন্তু শেষ করব না, আরো একটা উপাদান কিন্তু আমাদের কাছে পড়ে থাকবে, that is very important element or component of communication, that is feedback. এই ফিডব্যাকটা কিন্তু মনে করে আমরা ইনক্লুড করব কমিউনিকেশনের মধ্যে, তা না হলে আমরা কিন্তু সেন্ডার টু রিসিভার হবে বাট রিসিভার টু সেন্ডার আর হবে না। এই রিসিভার টু সেন্ডার কিন্তু অবশ্যই হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি কথা হচ্ছে, শুধু সেন্ডার যে রিসিভারের কাছে চলে গেল কথা তা নয়, রিসিভারও কিন্তু সেন্ডারের কাছে তার কথাকে পৌঁছে দিচ্ছে, এইটাকে কিন্তু আমরা ইনক্লুড করব আমাদের কম্পোনেন্টের মধ্যে। সো দ্য ফিফথ কম্পোনেন্ট মাস্ট বি ইয়োর ফিডব্যাক। and the last component যেটা আমরা অ্যাড করতে পারি এর মধ্যে, সেটা হচ্ছে the facilitator or barrier of communication. means facilitator মানে হচ্ছে যেটা আমাদেরকে কমিউনিকেট করতে সাহায্য করছে, আর barrier means যেটা আমাদেরকে বাধা দিচ্ছে। সুতরাং আমরা ধরো খুব মানে সামনাসামনি আছি এবং সপ্তমী সুপর্ণাকে কথা বলতে চাইছে, সপ্তমীর সাথে সুপর্ণার কথোপকথন হওয়ার সময়ে এবার বর্ণালী বা প্রিয়াঙ্কা বা লিসা নেহা এরা সবাই মিলে সুপর্ণাকে কোনো একটা বিষয় নিয়ে ব্যস্ত করে ফেলছে, সেক্ষেত্রে সপ্তমী কিছুতেই তার কথাটা সুপর্ণার কাছে পৌঁছতে পারছে না, তার ক্ষেত্রে বাধা কারা দিচ্ছে? বর্ণালী, প্রিয়াঙ্কা, লিসা এবং নেহা। তাহলে এই চারজন মিলে সুপর্ণাকে অন্য কোনো ওই মুহূর্তেই, যখন সে মুহূর্তেই সপ্তমী কথা বলতে যাচ্ছে সুপর্ণার সাথে, তখন এই চারজন বন্ধু সুপর্ণার সাথে অন্য কোনো বিষয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ছে, তাতে সুপর্ণার মনোযোগ মানে একটু বিঘ্ন করছে, তাই সপ্তমী কিন্তু ভালোভাবে সুপর্ণাকে কমিউনিকেট করতে পারছে না। দিস ইজ আ ব্যারিয়ার ইন কমিউনিকেশন। এন্ড হোয়াট অ্যাবাউট ফ্যাসিলিটেটর? কেউ পারবে উদাহরণ দিতে? চেষ্টা করো। কমিউনিকেশন প্রসেসে যেটা বাধা দেয় তাকে বলি আমরা ব্যারিয়ার, আর যেটা সাহায্য করে কমিউনিকেশন প্রসেস হতে সেটাকে ফ্যাসিলিটেটর বলে। তো এই ফ্যাসিলিটেটরকে আমরা কিভাবে তার উদাহরণ দিয়ে বোঝাতে পারি? কেউ চেষ্টা করবে? ফ্যাসিলিটেটর যেটা আমার কমিউনিকেশনের, বলো। না, আপনি যে উদাহরণটা দিলেন আমাকে আর সপ্তমীকে নিয়ে, তো সেখানে আর কি নেহা, লিজা ওরা মানে একটু অপেক্ষা করবে সপ্তমী আর আমার কথাটা শোনার জন্য। সপ্তমী আর সুপর্ণার মধ্যে যে কথা হচ্ছে সেখানে ওরা বাধার সৃষ্টি করলো, ওরা সেখানে কথা বলা, হ্যাঁ সেক্ষেত্রে সে ব্যারিয়ার হিসেবে কাজ করলো। হ্যাঁ, কিন্তু ফ্যাসিলিটেটর হিসেবে কিভাবে কাজ করবে? যদি ওরা চুপচাপ পরে কথা বলে তাহলে এখানে না ব্যারিয়ার না ফ্যাসিলিটেটর, কোনোটাই ওর ভূমিকায় থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা আপাতত তাহলে সেই প্রথম যেটা ভাবছিলাম, যেটা সুপর্ণা বলতে চেয়েছো, যে ওরা তখন তোমাকে সপ্তমী কথাটা তোমার কাছে পৌঁছতে দেবে, তারপর ওরা ওদের কথা বলবে তোমার কাছে, সেক্ষেত্রে ওরা না ফ্যাসিলিটেটর না ও ব্যারিয়ার, কোনোটাই ভূমিকা ওরা নেবে না। ম্যাম আপনি বলুন।
আর কেউ? কোন জিনিসটা আমাদেরকে কমিউনিকেশন করতে সাহায্য করে থাকে? মনোযোগ স্থির করা। ম্যাম আমাদের দুজনের সাথেই কথা বলবে। আচ্ছা, আর মনে ভাবো, একটু ভাবো কিভাবে হতে পারে ফ্যাসিলিটেটর। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্যারিয়ার্সটাই বেশি কাজ করে, ব্যারিয়ার্স মানে বাধা প্রাপ্তই হয় বেশি। সেক্ষেত্রে আমরা বাধাকে অনেক রকম ভাবে ভাগ করেছি কমিউনিকেশনে। আর ফ্যাসিলিটেটর হিসেবে আমরা কিছু তার গুণকে বা কোয়ালিটিকে ভাবতে পারি। যেমন ধরো সপ্তমীর সুপর্ণার সাথে যখন কথা বলছে, তখন সুপর্ণার যে সাইকোলজিক্যাল স্টেট রয়েছে, অর্থাৎ সে খুব শান্ত মনে এবং সে খুব কি বলবো পিসফুল মাইন্ডে, বলতে যেটা চাইছি, খুব মনোযোগ সহকারে সেটা শুনছে। তাতে তার এই মনোযোগ এবং তার এই শান্ত মানে একটা স্টেবল ফর্মে যে তার সাইকোলজিক্যাল যে স্টেটটা রয়েছে, সেটা তার যোগাযোগের অনেক সুবিধা করে দিচ্ছে। কিন্তু সুপর্ণা যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকে এবং সে যদি মেন্টালি ডিস্টার্বড কন্ডিশনে, ডিস্টার্ব স্টেটে সপ্তমীর কথা শুনতে চায় বা সপ্তমীর কথা শুনতে হয় তাকে, তাহলে তার কিছু কথা তার মনে থাকবে, কিছু কথা তার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সে যদি খুব মনোযোগ সহকারে, তার এই মনোযোগ যে কোয়ালিটি, অ্যাটেনশন কোয়ালিটি, এবং একটু বলে নি, আর যে ওর যে পিসফুল মাইন্ড, এই দুটো তাকে আরো ভালোভাবে সপ্তমীর সাথে কমিউনিকেট করতে সাহায্য করবে। সেই জন্য যখন আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কোনো কিছুকে ভাবি, তখন আমরা সবসময় কিন্তু ভাবতে হবে তার সাইকোলজিক্যাল স্টেট, যার সাথে আমি কথা বলছি সেটা। বলো। দর্শন আর পর্যবেক্ষণ। আচ্ছা, দর্শন আর পর্যবেক্ষণ, হ্যাঁ বলো। ম্যাম আর কি ও আমাকে কি বলতে যাচ্ছে সেটা দেখে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তুমি বলতে চাইছো যে পারসেপশন আর একটা হচ্ছে তোমার অবজারভেশন। তো এই অবজারভেশন আর পারসেপশন, এই দুটো তোমার কোয়ালিটি, একদম ঠিক কথা। যে এই যে বললাম যে তোমার স্টেট অফ মাইন্ড মানে পিসফুল স্টেট অফ মাইন্ড, তারপরে হচ্ছে তোমার অ্যাটেনশন এবিলিটি, তোমার যে কি বলবো পারসিভ করার যে পারসেপ্টিবিলিটি, অবজারভেশন এবিলিটি, এই যে তুমি বললে, এগুলো আমরা ফ্যাসিলিটেটর হিসেবে আমরা ভাবতে পারি। কিন্তু এগুলোই যখন ডিস্টার্বড থাকে, তখনই কিন্তু আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করে। ব্যারিয়ার অনেক রকম হয়। ব্যারিয়ার হয় ইনসাইড ব্যারিয়ার মানে ইন্টারনাল ব্যারিয়ার, প্লাস এক্সটার্নাল ব্যারিয়ার। আমরা ব্যারিয়ার নিয়ে পরে একটু আলোচনা করব। আমরা জাস্ট একটা কম্পোনেন্ট হিসেবে ব্যারিয়ার আর ফ্যাসিলিটেটরের কথা পড়লাম। তো ইন্টারনাল যখন ব্যারিয়ারের কথাগুলো আসছে, এই যে কথাগুলো বললাম, ডিস্টার্ব স্টেট অফ মাইন্ড, এটা হচ্ছে ইন্টারনাল ব্যারিয়ার। ব্যক্তির তার নিজের ভেতরে কোনো একটা অবস্থা যেটা তার কমিউনিকেশনে বাধা দিচ্ছে। সে হয়তো খুব রেগে আছে, এই মুহূর্তে সে কারোর সাথে কথা বলতে চাইছে না। সপ্তমী চাইছে জোর করে সুপর্ণাকে কিছু এমার্জেন্সি কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা তার কাছে পৌঁছে দিতে, কিন্তু সুপর্ণা কিছুতেই তার ওই অবস্থায় নিতে পারছে না। সুতরাং তার ভিতরের অবস্থা তাকে বাধাপ্রাপ্ত করছে। আরেকটা হয় এক্সটার্নাল ব্যারিয়ার, যেটা আমরা বলতে পারি বাইরের নয়েজ, বাইরের পরিবেশ। এই যে যেমন প্রিয়াঙ্কা, লিজা, এরা বাইরের থেকে আসছিল, যারা সুপর্ণাকে ডিস্টার্ব করছে সপ্তমীর কথা শুনতে। তাহলে দিস আর দ্য এক্সটার্নাল ব্যারিয়ার। এইভাবে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি। আবার এক্সটার্নাল এবং ইন্টারনাল ব্যারিয়ারকে কি করে আমরা রিমুভ করব, সেটাও আমরা বলতে পারি বা আমরা আলোচনা করব। তো কম্পোনেন্টস অফ কমিউনিকেশন প্রসেস,
যেটা আমরা আলোচনা করছিলাম, যেখান থেকে আমাদের বেরিয়ার অ্যান্ড ফেসিলিটেটর এলো লাস্ট কম্পোনেন্ট, সেখানে প্রথম কম্পোনেন্ট আমরা খুব ভালো করে দেখেছি সোর্স অফ কমিউনিকেশন অর দ্য কমিউনিকেটর। তাহলে যিনি কমিউনিকেট করতে শুরু করছেন তিনি হলেন কমিউনিকেটর বা সোর্স অফ কমিউনিকেশন। এই সোর্স অফ কমিউনিকেশন তিনি প্রেরক, এবং তিনি কিন্তু শিক্ষণ প্রক্রিয়ার মূল মূল কর্তা, যিনি পুরো প্রসেসটাকে একটা নিয়ন্ত্রণ করছেন, একটা নিয়ন্ত্রণের মধ্যে তিনি রাখছেন, এবং যাতে এই কমিউনিকেশনটা সাকসেসফুল হয় সেই দিকে ওনার উদ্দেশ্য রেখে প্রসেসটাকে চালনা করছেন। তাহলে তার দায়িত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বেশি, কারণ তিনি যে কথা বলছেন প্রথম শুরুতে তার পরিপ্রেক্ষিতে কিন্তু রিসিভার বা গ্রাহক উত্তর দিচ্ছে। তাহলে তার কথাবার্তা এবং তার কথাবার্তার যে কন্টেন্ট সেটা যেন ঠিকভাবে পৌঁছয়, এবং কন্টেন্টটাও যেন ঠিক, বিষয়বস্তুটাও যেন ভালো হয়, তবেই সে কিন্তু পৌঁছতে পারবে তার রিসিভারের কাছে। দ্বিতীয় হচ্ছে কি আমরা কমিউনিকেট করতে চাইছি, কোন বিষয়। বিষয়কে আমরা অনেক সময় কথায় বলে থাকি, অথবা আমরা লিখিতভাবে বলে থাকি, অথবা আমরা কিন্তু কোনো সাইন ল্যাঙ্গুয়েজ নন ভার্বালে বলে থাকি, মানে দিয়ে থাকি। তো এই বিষয় যেগুলো হচ্ছে তার নলেজ, তার ইনফরমেশন, থটস, ওপিনিয়নস, ফিলিংস, এই যে এই কথাগুলো বললাম, এই বিষয়গুলো, সেগুলো সে তার লিখিত অর্থাৎ চিঠির মাধ্যম দিয়ে, ইমেলের মধ্যে দিয়ে, বা ছোট চিরকুট নোট ফর্মে সে কিন্তু সেন্ডারের কাছে, রিসিভারের কাছে পৌঁছে দিচ্ছে সেন্ডার। অথবা হতে পারে সে মৌখিকভাবে পৌঁছচ্ছে, সামনাসামনি থাকলে কথায় বলছে, টেলিফোন মাধ্যমে সে পৌঁছে দিচ্ছে। তাহলে এই এসএমএস আমরা দেখছি কন্টেন্ট, যেটা বিষয়বস্তু, সেটা নানা রকম রূপে রিসিভারের কাছে পৌঁছচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে চ্যানেল বা মিডিয়া। চ্যানেল অফ কমিউনিকেশন বা মিডিয়া অফ কমিউনিকেশন, মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমরা কমিউনিকেশন করে থাকি, ভার্বাল অথবা নন ভার্বাল। এখানে আমরা স্পোকেন বা রিটেন, যেটা আমরা বলেওছি আগে, এবং এখানে আমরা কি করে থাকি আমি বলেছিলাম যে এনকোডিং আর ডিকোডিং। যখন কোনো মিডিয়া দিয়ে আমরা যখন কোনো বার্তা পৌঁছচ্ছি, তখন তার কাছে সেটা এনকোডেড ফর্মে যাচ্ছে, এবং সে সেই বার্তাটা যখন রিড করছে, আন্ডারস্ট্যান্ডিং কন্ডিশনে আসছে, বোধগম্য হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ডিকোডিং। কিন্তু যখন আমি দিচ্ছি তাকে, সেটাকে বলছি আমরা এনকোডেড মেসেজ, আর যখন সে আমাকে ফিডব্যাক দিচ্ছে, দ্যাট ইজ ডিকোডেড মেসেজ। তাহলে এইভাবে আমরা সেন্ডার এনকোডেড মেসেজ পৌঁছে দিচ্ছে রিসিভারের কাছে, রিসিভার ইন দ্য ফর্ম অফ ডিকোডেড মেসেজ ফিডব্যাক ফর্মে সে পৌঁছে দিচ্ছে সেন্ডারের কাছে। তাহলে এইভাবে আমাদের কমিউনিকেশন একটা সাইক্লিক্যাল প্রসেসে আমরা ছবিটা এঁকে ফেলবো, যার শুরু হচ্ছে সেন্ডার, তারপরে আছে কন্টেন্ট, বিষয়বস্তু, তারপরে আসছে আমার প্রসেস অর্থাৎ মিডিয়া বা চ্যানেল, এই চ্যানেল দিয়ে চলে আসছে রিসিভার বা গ্রাহক, এবং গ্রাহক আবার সেন্ডারের কাছে বা প্রেরকের কাছে পৌঁছে দিচ্ছে। ওখানে একটা আমরা তীর দিয়ে আঁকবো, সেটা হচ্ছে গ্রাহক থেকে প্রেরক, সেখানে আমরা লিখবো ফিডব্যাক। তাহলে আমরা এই প্রসেসটাকে একটা সাইক্লিক্যাল বা একটা সাইক্লিক ফর্মে আমরা ছবিটা অঙ্কন করব। নেক্সট, যেটা আমরা কমিউনিকেশন হতে গেলে কি কি দরকার, কম্পোনেন্টস গুলোকে আমরা সাজিয়েছি, কিন্তু কমিউনিকেশন ভালো হতে গেলে আমরা কি কি প্রয়োজন বা কোন কোন প্রিন্সিপলস বা নীতির উপর নির্ভর করে আমরা কমিউনিকেশন করতে পারি, সেই নীতিগুলোকে একটু জেনে নেব। সো বলো।
ম্যাম বলছিলাম যে যখন কম্পোনেন্টস অফ কমিউনিকেশনটা বলা হয়েছিল তখন মানে সেন্ডারের আগে সবার আগে আমরা প্রসঙ্গকে তুলবো না, মানে কনটেক্সট যেটার উপর ভিত্তি করে মানে সেন্ডার কিছু পাঠাবে রিসিভারকে। হ্যাঁ দেখো, এখানে কনটেক্সট বা প্রসঙ্গ তুমি এটা বলেছো, সেটাকে আমরা অনেক সময় স্টিমুলাস হিসেবে বলে থাকি। কারণ আম, এখানে এটাকে যে সবসময় কন্টেন্টের মানে কম্পোনেন্টের মধ্যে ধরা হয় তা নয়। প্রত্যেকের মধ্যে একটা পারপাস অফ গিভিং মানে গিভিং ইনফরমেশন এটা একটা থাকে, যেটাকে তুমি বলছো যে কি বলবো, কি বললে ওয়ার্ডটা বাংলায়? ম্যাম প্রসঙ্গ। হ্যাঁ, প্রসঙ্গ। তো এই প্রসঙ্গ বা কনটেক্সট যেটা বলছো, এই কনটেক্সট কিন্তু সবসময়ই আছে, যেটা গ্রাহকের, যেটা প্রেরকের মধ্যেই আছে। প্রেরক নিশ্চয়ই কোনো একটা কারণ না আসলে সে কখনোই গ্রাহকের কাছে বার্তা পৌঁছতে চাইবে না। তো শিক্ষক যখন ক্লাসে এসে সে যখন ক্লাসের বিষয়বস্তুর আলোচনা শুরু করছেন, তার ভিতরেই উদ্দেশ্যটা কাজ করছে। সুতরাং প্রেরকের মধ্যের এই পরিস্থিতিটা, যেটা তুমি কনটেক্সট বা প্রসঙ্গ বলছো, সেটা শ্রেণীকক্ষের মধ্যেই রয়েছে, সেজন্য ওটাকে আমরা আলাদাভাবে না করলেও চলবে। মানে বিভিন্ন বইতে কনটেক্সটকে আলাদা করেছে, আবার অনেক জায়গাতেই আমরা প্রেরকের মধ্যেই এটাকে বলে থাকি। কারণ প্রেরক কখনোই উদ্দেশ্য বিনা, প্রসঙ্গ বিনা সে কিন্তু কখনো এসএমএস তাকে কাউকে দেবে না। শিক্ষক কোনো উদ্দেশ্য ছাড়া কখনো ক্লাসের মধ্যে প্রবেশ করবে না, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে উদ্দেশ্য আর তার চিন্তা ভাবনা একসাথেই আছে। সেই জন্য প্রেরকের, যখন আমরা প্রেরক বা সোর্স অফ কমিউনিকেশন লিখবো, তখন সেখানেই এই কথাগুলো আমরা ইনক্লুড করে দেবো, যে তার উদ্দেশ্যের কথা এবং তার যে প্রসঙ্গ, যে প্রসঙ্গে সে এই কমিউনিকেশন বা শ্রেণীকক্ষে বিষয়বস্তুটি আলোচনা করতে এসেছেন, একই সাথে ওটা চলে যাবে। আর তুমি যদি মনে করো যে তার আগে একটা ধাপ করবে, সেটাও করতে পারো। তবে এটা কিন্তু আমরা প্রসঙ্গ বা কনটেক্সট আমরা কিন্তু প্রেরকের মধ্যেই রেখে থাকি, যেটার জন্য প্রেরক কমিউনিকেশন প্রসেসটাকে শুরু করলেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের, রশ্মিতা পেয়েছো উত্তর? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এরপরে আমরা আসি আমাদের নীতি। কমিউনিকেশন বা যোগাযোগের নীতিগুলি কি কি হতে পারে। দেখো, যখন দুজন ব্যক্তি যোগাযোগ করছে অথবা দুজনের অধিক ব্যক্তি যোগাযোগ করছে, একটা শ্রেণীকক্ষে এখন টিচার এবং স্টুডেন্টসরা কমিউনিকেট করছে বা ইন্টারাকশন করছে, তখন তাদের মধ্যে কোন কোন কোয়ালিটি কাজ করে তার যোগাযোগটাকে মানে বজায় রাখার জন্য? দুজনের মধ্যেই কোন কোয়ালিটি কাজ করে? প্রথম যে কোয়ালিটি, ম্যাম সক্রিয়তা। একদম সক্রিয়তা বা প্রস্তুতি। আমি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকি অপর ব্যক্তির কথা শুনবার জন্য, তাহলে কোনোদিনই আমাকে, যে যতই ভালো কমিউনিকেটর হোক না কেন, তাকে কখনোই আমি কিন্তু মানে উত্তর দিতে বা রেসপন্স করতে বা ফিডব্যাক দিতে পারবো না। যেমন ধরো, ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, কিন্তু সবাই কি একই রকম একই মাত্রায় সক্রিয় আছে? না, না, থাকে না। তাহলে এই রেডিনেস বা প্রিপেয়ার্ডনেস, এইটা কিন্তু তার মানে শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশন লেভেলের উপর ডিপেন্ড করে। যে হয়তো অঙ্কে মানে আগ্রহী নয়, সে তার মানে অঙ্কের ক্লাসটা করতে তার যতটা পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে। ওই চেষ্টা করবে কি, বোর্ডে লিখে দিচ্ছে যেটা, সেটা কপি করে ফেলি, অথবা পাশের জনের যে লিখছে তারটা কপি করে দিই, নিজে না বুঝলেও চলে যাবে। আর যে অঙ্কে মানে বুঝে করতে চায়, সে অনেক মনোযোগ দেবে যেটা ক্লাসে হচ্ছে, এবং সে নিজের থেকে চাইবে যে হয়তো বোর্ডে যেটা লিখছে সে নিজে গিয়ে বোর্ডে লিখুক, বোর্ডে অঙ্কটা কষে আসুক, তার নিজের থেকে মোটিভেশনটা কাজ করবে। তাহলে এই যে প্রিপেয়ার্ডনেস বা সক্রিয়তা
বা তার রেডিনেস বা মোটিভেশন, এগুলো কিন্তু কমিউনিকেশনের ফার্স্ট প্রিন্সিপাল। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ রেডিনেস অর প্রিপেয়ারনেস অ্যান্ড মোটিভেশন। এটা প্রথম দরকার। আমি যদি মোটিভেট করতে না পারি তাহলে কিন্তু আমার কথা অন্যজন শুনবে না। সেকেন্ড থিং হচ্ছে প্রিন্সিপাল অফ শেয়ারিং অ্যান্ড ইন্টারাকশন। শেয়ারিং তখনই সম্ভব যখন হলো আমরা যোগাযোগের ক্ষেত্রে একজন, ধরো সপ্তমী সুপর্ণাকে এসএমএসটা দিল, মানে ধরো আমি ধরে নিলাম সুপর্ণা আর সপ্তমী সামনাসামনি আছে, সপ্তমী বলে যাচ্ছে, সুপর্ণা উত্তর দিচ্ছে না, তাহলে কি কমিউনিকেশন ঘটবে? চলবে? না ম্যাম। তাহলে অসুবিধা হবে। তাহলে সুপর্ণাকে সাথে সাথে কি করতে হবে? উত্তর দিয়ে চলতে হবে। ফিডব্যাক করতে হ্যাঁ, তাহলে এই যে শেয়ার করছি, শেয়ারিং দিচ্ছি, ইন্টারাকশন হচ্ছে, সো দিস ইজ দ্য, এই প্রিন্সিপালটাকেই আমরা বলি দ্য প্রিন্সিপাল অফ শেয়ারিং অ্যান্ড ইন্টারাকশন। কিসের ইন্টারাকশন হচ্ছে সেটা নতুন করে বলতে লাগবে না, তাদের ফিলিংস, তাদের ওপিনিয়ন, তাদের ইনফরমেশন, তাদের যে আইডিয়াস, এগুলোর তার শেয়ারিং হচ্ছে। তো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ, সেকেন্ড প্রিন্সিপাল লিখে রাখো, প্রিন্সিপাল অফ শেয়ারিং অ্যান্ড ইন্টারাকশন মানে হচ্ছে পারস্পরিক ক্রিয়া, প্রতিক্রিয়া এবং ভাবের বিনিময়। এটার উপর দাঁড়িয়ে আছে আমাদের কমিউনিকেশন। নেক্সট, নাম্বার 3, প্রিন্সিপাল অফ সুটেবিলিটি অফ দ্য কমিউনিকেশন কন্টেন্ট। সপ্তমী ধরো কোনো একটা বিষয়, সেটা খুব অস্পষ্টভাবে সুপর্ণাকে বলছে, তাহলে সুপর্ণার কি বুঝতে সুবিধা হবে না অসুবিধা হবে? তার এই অস্পষ্ট বার্তার জন্য সুপর্ণার বুঝতে অসুবিধা হবে অ্যাকচুয়াল সপ্তমী কি বলতে চাইছে। তাহলে আমার যে বিষয়টা আমি বলতে চাইবো, শিক্ষক যেন সেটা খুব স্পষ্টভাবে বলেন, তাহলে শিক্ষার্থীর কাছে অনেক বেশি সুবিধা হবে এবং তারাও কিন্তু এই বিনিময় করাতে, ভাবের বিনিময় বা আদান প্রদানে তারা নিজেরা পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবে। তাহলে মেটেরিয়াল বা কন্টেন্ট যেন সুটেবল হয় যেটা রিসিভার রিসিভ করছে। নেক্সট, প্রিন্সিপাল অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া অর চ্যানেল। এটা কি? এখানে বলা হয়েছে যে যে মাধ্যম দিয়ে কমিউনিকেট করা হয়, যোগাযোগের সেই মাধ্যম যেন ত্রুটিহীন হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়, তার কোয়ালিটি যেন ভালো থাকে। কারণ যদি মিডিয়া বা চ্যানেলের প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাই কমিউনিকেশন সম্ভব হচ্ছে না। তাহলে সাকসেসফুল বা ইফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে মিডিয়া বা চ্যানেলকে ভালো রাখতে হবে। ধরো আমি জিওগ্রাফি পড়ানো হচ্ছে, ইন্ডিয়ান এগ্রিকালচার, তো ইন্ডিয়ান এগ্রিকালচার যখন আমরা পড়াচ্ছি তখন সেই জিওগ্রাফি টিচার তিনি বলছেন যে পাঞ্জাবে গমের চাষ ভালো হয়। স্টুডেন্ট জানেই না পাঞ্জাব কোথায়, তাহলে কি করে সে রিলেট করবে পাঞ্জাবে গমের চাষ ভালো হয়? সে হয়তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট না, আর ওয়েস্ট বেঙ্গলে ধানের চাষ ভালো হয়, আবার উল্টো দিকে কর্ণাটকে কার্পাস বা তুলার চাষ ভালো হয়। তাহলে এই যে কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে পাঞ্জাব, এগুলো কোথায় অবস্থান করছে উইদাউট ম্যাপ সে কি কখনো বুঝতে পারবে? তার চোখের সামনে কি ভাসাতে পারবে যে রাজ্যগুলো, যে রাজ্যগুলোর কথা বলা হলো সেই রাজ্যগুলো কোথায় অবস্থান করছে? এবং এই অবস্থানের ভিত্তিতে তার যে ওয়েদার সিচুয়েশন বা ওয়েদার কন্ডিশন রয়েছে, যে আবহাওয়া একটা ফসলের জন্য কতটা প্রভাবিত, মানে প্রভাবক হিসেবে কাজ করে, সেটা সে উপলব্ধি করতে পারবে না। যদি সে ভাবে পাঞ্জাব হচ্ছে দক্ষিণ দিকে আর কর্ণাটক হচ্ছে উত্তর দিকে, তাহলে পুরোটাই উল্টে গেল। হতেই তো পারে সে পাঞ্জাব আর কর্ণাটক জানে না কোন জায়গাতে। তাহলে এই ক্ষেত্রে মিডিয়া বা চ্যানেল হিসেবে তাকে ম্যাপ শো করতে হবে, এবং ম্যাপটা যদি তার কাছে মানে দেখানো হয় তখন সে কিন্তু সেই ম্যাপটাকে দেখলেই পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটক সে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে, এবং সেখানে কেন সেই ফসলটা ভালো হচ্ছে তার
সেই তাৎপর্যটা সে কিন্তু খুঁজে পাবে। তাহলে আমাদের যেটাই আমরা কমিউনিকেট করতে চাই না কেন, তার মিডিয়া বা চ্যানেলকে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া দরকার। আমরা মিডিয়া বা চ্যানেল হিসেবে আমরা এখন অনেক আধুনিক যন্ত্রপাতিকে ব্যবহার করতে পারি। যেমন ধরো বায়োলজি পড়াতে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রে একটু হায়ার ক্লাসে মাইক্রোস্কোপ নিয়ে ব্যবহার করি। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেককে আমি লাইন দিয়ে দাঁড় করিয়ে একজন একজন করে আমি এখন সেল স্টাডি করছি। সেল মানে কোষের হয়তো আমি মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ এগুলোকে দেখানোর চেষ্টা করছি। তো তাদের স্ট্রাকচার, তাদের দেখতে কেমন, এই স্ট্রাকচার ফিচার্স গুলোকে দেখানোর জন্য আমি তাদেরকে সরাসরি স্লাইড এনে এই সমস্ত স্লাইড গুলো যখন যেগুলো পাওয়া যায় সেই স্লাইডস গুলোকে নিয়ে এসে আমরা তার সেকশন দেখিয়ে দেখানোর চেষ্টা করছি মাইক্রোস্কোপের নিচে দেখো এরকম ভাবে দেখতে হয়। দেখতে তাদের এই রকম। তাহলে যেটা তারা বইতে দেখছে এক্স্যাক্টলি যখন তারা মাইক্রোস্কোপের নিচে দেখছে তখন তাদের কাছে মনে থাকার বিষয়টা অনেক বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মিডিয়া বা চ্যানেল আমাদের সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক। সপ্তমী আর সুপর্ণা যে কমিউনিকেট করছিল, সুপর্ণা যদি ফিডব্যাকটা ঠিক মতো না দিত, ধরো সুপর্ণা ভাবলো যে না আজকে আমি আজকে বলবো না সপ্তমীকে যে ক্লাসটা কাল হবে কি হবে না। সুপর্ণা কি উত্তর দিল? সপ্তমী জানতে চাইলো কালকে ক্লাস হবে কিনা। সুপর্ণা উত্তর দিল আমি সঠিক জানি না। তার মানে হ্যাঁও না নাও না। তাহলে সুপর্ণা কিন্তু জানে যে ক্লাসটা হবে, কিন্তু তাও সুপর্ণা উত্তর দিল কি, ফিডব্যাকটা দিল কি, আমি সঠিক জানি না। এই উত্তর সপ্তমী দিল। তো ওকে সপ্তমী তখন ভাবছে যে তাহলে আমাকে আরো একজনের সাথে যোগাযোগ করতে হবে প্রপার ইনফরমেশন বা রাইট ইনফরমেশন পাওয়ার জন্য। কি তাই তো মেয়েরা? এটা 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 হতেই পারে, এরকম ঘটনা হয়েই থাকে আমাদের মধ্যে। তো আমরা প্র্যাকটিক্যালি কি করি, যখন আমরা অ্যাভয়েড করি সঠিক ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, তখন এই অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক না পাওয়ার জন্য যে সেন্ডার সে কিন্তু পুরো ডাউটফুল মাইন্ডে চলে যায়। সপ্তমী তখন কনফিউজড যে সুপর্ণা জানেই না, তাহলে সুপর্ণা কি ক্লাস কালকে করবে না। যখন ও এই ভাবছে তখন সপ্তমী তখন রেটিনার কাছে আর একটা এসএমএস পাঠালো, রেটিনা তুই কি জানিস কালকে ক্লাস হবে কিনা বা কখন ক্লাস হবে, কটা থেকে ক্লাস হবে। রেটিনা তখন তাকে বলছে যে এই সময় ওই সময় ক্লাস হবে এবং এই ম্যাডামের ক্লাস হবে। তাহলে সে কিন্তু সুপর্ণাকে কিছু জানালো না। তখন সপ্তমী কিন্তু রেটিনার থেকে ইনফরমেশনটা পেয়ে গেল, বাট সপ্তমী কিন্তু সুপর্ণাকে আর কোনো ইনফরমেশন ফার্দার মানে ফরওয়ার্ড করলো না। তাহলে সপ্তমী ডাউটফুল বা কনফিউজড ছিল বলেই ও আরেকজনের কাছে হেল্পলাইন চাইলো। তাহলে এইভাবে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক না দিই তখন কিন্তু আমরাও কনফিউজড হয়ে যাই। এই কনফিউশন এড়ানোর জন্য আমরা যেন ফিডব্যাকটা সঠিকভাবে দিতে পারি সেটার দিকে চেষ্টা করব। মানে এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব কিন্তু সেন্ডারের নয়, এটার দায়িত্ব বলতে পারি রিসিভারের, যেহেতু রিসিভার ফিডব্যাকটা সেন্ডারের কাছে পৌঁছে দিচ্ছে। নেক্সট হচ্ছে প্রিন্সিপল অফ ফেসিলিটেটর অ্যান্ড ব্যারিয়ার। এই ফেসিলিটেটর অ্যান্ড ব্যারিয়ার এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে পজিটিভ ব্যারিয়ার আমাদের পজিটিভ যেটা আমাদের কম্পোনেন্ট রয়েছে ফেসিলিটেটর, সেটা আমাদেরকে পজিটিভলি কমিউনিকেট করতে সাহায্য করছে, অত সুবিধা করে দিচ্ছে। আর ব্যারিয়ার কি নেগেটিভ কম্পোনেন্ট, সে আমাদেরকে বাধা দিচ্ছে অথবা কমিউনিকেশন বন্ধ করে দিচ্ছে, হতেই দিচ্ছে না। এবং আমরা এই যে প্রিন্সিপলস, আমরা কটা প্রিন্সিপল আলোচনা করেছি একটু সাম আপ করতে পারবে কেউ ব্রিফ করে? লিসা তুমি আমাকে বলতে পারবে কি কি প্রিন্সিপল আমরা নীতিগুলো আলোচনা করলাম? যোগাযোগের দ্বিমুখী প্রতিক্রিয়া প্রতিক্রিয়া, আর সঠিকভাবে বিষয়বস্তু উপস্থাপন, আর ফিডব্যাক মানে
উত্তর দেওয়ার পদ্ধতি। অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাক। আর আর যোগাযোগের মাধ্যম ত্রুটিহীন। মিডিয়া। উপযুক্ত উপযুক্ত যোগাযোগ মাধ্যম। তারপর আর লাস্টে প্রস্তুতি। ফ্যাসিলিটেটর এন্ড ব্যারিয়ার। আচ্ছা, লাস্ট আমরা আর একটা আলোচনা করি, আমরা বন্ধ করে দেবো। সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন আমরা কত রকম ভাবে করতে পারি। কমিউনিকেশন আমাদের যদি আমরা মানে একের সাথে একের করি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কমিউনিকেট করছে, মানে ধরো রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, তখন তুমি কেবলমাত্র তার সাথেই কথা বলছো এবং সেও তোমার সাথেই কথা বলছে, অন্য কোনো ব্যক্তি এর মধ্যে ইনভলভড নয়। এটাকে আমরা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বলে থাকি। ওয়ান টু ওয়ান, একের সাথে একের। যেমন আমরা ধরো কোনো দোকানে কিছু জিনিস কিনতে গেলাম, তখন দোকানদার তোমার ক্রেতা যিনি কিনছেন আর যিনি বিক্রয় করছেন, ক্রেতার সাথে বিক্রেতার কথা হচ্ছে, অন্য কোনো ক্রেতার সাথে কিন্তু কথা হচ্ছে না। যারা কিনছে অন্য কোনো ক্রেতা, তারা কিন্তু বিক্রেতার সাথে তারা আলাদাভাবে কথা বলছে, কিন্তু তোমার কথাবার্তার মধ্যে তারা কিন্তু আসছেন না। তাহলে এইভাবে আমরা ক্রেতা বিক্রেতার মধ্যে যে কথাবার্তা হয় সেটাকে আমরা ওয়ান টু ওয়ান বলতে পারি। অথবা যেগুলো পার্মানেন্ট ওয়ান টু ওয়ান, যেমন ধরো বাবা এবং মা, এই রিলেশনের মধ্যে কি আর কোনো রিলেশন আসতে পারে? একটাই বাবা একটাই মা, এর কিন্তু সংখ্যা কখনোই দুই হয় না। তাহলে এখানে কিন্তু ওয়ান টু ওয়ান হবেই। মায়ের সাথে যখন বাবা কথা বলছে বা বাবার সাথে মা যখন কথা বলছেন, তখন দুই ব্যক্তি, তার ওয়ান টু ওয়ান রিলেশন। অথবা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যে এখানে কিন্তু কখনো জোড়া হয় না, মানে অর্থাৎ ওয়াইফ কখনো দুটো নয় বা হাজব্যান্ড কখনো দুটো নয়। সুতরাং এই রিলেশনস গুলো সবসময় ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মধ্যেই পড়বে। তারপরে ধরো তোমার এই যেমন হ্যাঁ বলো। হ্যাঁ কে? যোগাযোগটা মানে ফেস টু ফেস। ফেস টু ফেস অন্য ক্যাটাগরিতে পড়ছি। এটা হচ্ছে পার্সন, মানে নাম্বার অফ পার্সনস ইনভলভড ইন কমিউনিকেশন, তার ভিত্তিতে আমরা ভাগটা করছি। ঠিক আছে, কতজন ব্যক্তি যোগাযোগের মধ্যে রয়েছে উপস্থিত, তার ভিত্তিতে আমরা ক্যাটাগরিটাকে ভাগ করছি। যখন দুজন ব্যক্তি থাকছেন আর কোনো ব্যক্তি সেখানে উপস্থিত নয়, সেগুলোকে আমরা ওয়ান টু ওয়ান বলে থাকি। নেক্সট আসছি আমরা স্মল গ্রুপ কমিউনিকেশন। স্মল গ্রুপ কমিউনিকেশন এটা ফ্যামিলির মধ্যে হতে পারে। যেমন ধরো দুইজন ছেলে মেয়ে আর তার বাবা মা, সুতরাং এই চারজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশনটা হচ্ছে ফ্যামিলির মধ্যে। অথবা একটা সেকশন অফ স্টুডেন্টের মধ্যে, সেকশন অফ স্টুডেন্টে হয়তো ধরলাম 20 জন বা 30 জন স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে সেকশন অফ স্টুডেন্টস এর মধ্যে স্মল গ্রুপ কমিউনিকেশনটা হচ্ছে। তারপর ধরো তোমার বাড়ির আশেপাশে যে নেবার্স রয়েছে, প্রতিবেশীদের সাথে তোমার যখন কমিউনিকেশন হচ্ছে, তখন খুব অল্প সংখ্যকের মধ্যেই হচ্ছে। এই ধরনের যোগাযোগগুলো স্মল গ্রুপ কমিউনিকেশন। নেক্সট আসছে লার্জ গ্রুপ কমিউনিকেশন। লার্জ গ্রুপ কমিউনিকেশন সেটা হলো আমাদের ধরো আমরা এখন প্রিন্সিপাল যখন সারা হোল কলেজের স্টুডেন্টসকে অ্যাড্রেস করছে, প্রিন্সিপাল যখন তার স্পিচ দিচ্ছেন, তখন তিনি স্টেজে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি কিন্তু হোল কলেজ স্টুডেন্টসকে অ্যাড্রেস করছেন। সেক্ষেত্রে গ্রুপটা সেকশন অফ স্টুডেন্টস এর সংখ্যাটা কিন্তু মানে বেড়ে দাঁড়াচ্ছে হয়তো 100 বা 100-র বেশি। সেক্ষেত্রে আমরা লার্জ গ্রুপে কনভার্ট করতে পারি বা আমরা সেটাকে পাবলিক কমিউনিকেশনে ফেলতে পারি। আর একটা হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন হয়ে গেল তখন কোনো দলীয় নেতা, সে যখন বা রাজনৈতিক কোনো নেতা, সে যখন সারা দেশের মানুষকে বা সারা রাজ্যের মানুষকে একত্র করে কোনো একটা বিষয় নিয়ে অ্যাড্রেস করছে, সেটা হয়ে যাচ্ছে মাস কমিউনিকেশন।
বোঝা গেল? তাহলে নাম্বার অফ পিপলস ইনভলভড ইন আ কমিউনিকেশন প্রসেস, তার ভিত্তিতে আমরা 1-to-1 কমিউনিকেশন, সেকেন্ড ওয়ান ইজ লার্জ গ্রুপ স্মল গ্রুপ কমিউনিকেশন, যেটা ক্ষুদ্র পরিস্থিতিতে হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে লার্জ গ্রুপ কমিউনিকেশন, যখন আমরা প্রিন্সিপাল যখন সারা কলেজ স্টুডেন্টকে অ্যাড্রেস করছে, তখন সেটা কেবলমাত্র ওই কলেজেরই স্টুডেন্টসরা সেখানে উপস্থিত থাকছে। আর যদি কোনো রাজনৈতিক নেতা সারা দেশকে অ্যাড্রেস করে বা সারা রাজ্যকে অ্যাড্রেস করে তার কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে মাস কমিউনিকেশন, অনেক বড় ব্যাপক মানে কমিউনিকেশনটা হচ্ছে। নেক্সট আমরা যেটা তোমরা বলেছো ফেস টু ফেস কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশনের মধ্যে আমরা ভার্বাল কমিউনিকেশন ফেলতে পারি, ভার্বাল কমিউনিকেশন ফেলতে পারি, নন ভার্বাল কমিউনিকেশনও ফেলতে পারি। এই ভার্বাল আর নন ভার্বাল এটা ডিফারেন্সিয়েট করছি আমরা, যেখানে ভাষাকে ব্যবহার করা হয় আর যেখানে ভাষাকে ব্যবহার করা হয় না। যদি আমরা ফেস টু ফেস কমিউনিকেশনে ভাষা ব্যবহার করি, তখন আমরা উইথ দি হেল্প অফ ল্যাঙ্গুয়েজ, যদি আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর রিটেন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ভার্বাল। রিটেন ওয়ার্ডসও কিন্তু যখন আমরা কমিউনিকেশনে ব্যবহার করছি, সেটাও কিন্তু ভার্বাল কমিউনিকেশন হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই রিটেন বা স্পোকেন কোনোটাই নয়, আমরা সাইন ইউজ করছি, সিম্বল ইউজ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে আমার নন ভার্বাল কমিউনিকেশন। মানে যখন আমরা কি বলবো, কমিউনিকেশন ইন ডেফ অ্যান্ড ডাম পিপল, যখন তোমরা কমিউনিকেট করছো একজন মূক এবং বধির ব্যক্তির সাথে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা অনেকটা নন ভার্বাল কমিউনিকেশন হয়ে যাচ্ছে। অথবা তুমি আরেকটা উদাহরণ যেটা আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট মানে সিগন্যাল দেখে, সিগন্যালের কালার দেখে আমরা বুঝে নিই যে আমরা গাড়ি দাঁড় করাবো, না গাড়ি আমরা চালাবো, না গাড়ি আমরা স্টার্ট করব। তাহলে এই যে হলুদ, লাল, সবুজ, এই তিনটে রং আমাকে শিখিয়ে দিয়েছে কখন কোনটা করতে হবে। এই অনুযায়ী আমরা কিন্তু নন ভার্বাল কমিউনিকেট করতে পারি। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আমরা ফেশিয়াল এক্সপ্রেশন দিতে পারি, আমরা আই এক্সপ্রেশন দিতে পারি, ল্যাঙ্গুয়েজ অফ আই, চোখের দৃষ্টিতে আমরা বুঝিয়ে দিই হ্যাঁ অথবা না, আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, আমরা সাউন্ড সিম্বল দিতে পারি, সাউন্ড সংকেতটা দেওয়া হয় সাউন্ডে, মানে তুমি হয়তো কোনো মুখে আওয়াজ করলে, হ্যাঁ ধরো কাউকে বলছো চুপ কর, সেটা চুপ কর না বলে মানে কোনো একটা শব্দ দিলে যেটাতে তুমি বুঝে গেল যে এখন কথা বলা যাবে না। তো অথবা তুমি হ্যাঁ না উত্তর দিচ্ছ না, তুমি মাথাটাকে নেড়ে দিলে, এটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে সিম্বলিক কোড ল্যাঙ্গুয়েজ। সিম্বলিক কোড ল্যাঙ্গুয়েজ এটা আমরা বলেই দিলাম স্ট্রিট লাইট মানে আমাদের সিগন্যাল লাইট গুলোকে। তো এইভাবে আমরা নানা রকম এক্সপ্রেশনে, নানা রকম ল্যাঙ্গুয়েজে, নানা রকম মিডিয়া ইউজ করে কমিউনিকেট করতে পারি। তো আমরা আপাতত এখানেই থেমে যাব আজকের জন্য। আমরা যেটা আজকে আলোচনার ব্রিফ হচ্ছে, প্রথমত আমরা কমিউনিকেশন বা কমিউনিকেশন প্রসেসটা হতে গেলে কোন কোন উপাদান অবশ্যই প্রয়োজন, তারা কিভাবে কাজ করছে, কমিউনিকেশন কাকে বলছি, সেই প্রসেসের মধ্যে আমরা কি কি করে থাকি, কত ধরনের প্রিন্সিপালস এর উপরে আমরা দাঁড় করিয়েছি এই কমিউনিকেশন প্রসেসকে, তবেই আমার ইফেক্টিভ কমিউনিকেশন হতে পারে। আর লাস্ট হচ্ছে কমিউনিকেশন কত রকমের ক্লাসিফাই করতে পারি কমিউনিকেশন প্রসেসকে। ওকে, থ্যাংক ইউ।